দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। গুঞ্জন সত্যি করল ভারত, সরকারের হস্তক্ষেপের অজুহাত দেখিয়ে সিরিজ পেছালো 13 মাস, আগামী বছর সেপ্টেম্বরে আসবে টিম ইন্ডিয়া। সতীর্থ সমর্থকদের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত দিয়াগো জটা, নিজ শহরে শেষকৃত্য, চুক্তির পুরো টাকায় পরিশোধের ঘোষণা লিভারপুলের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের বিগ ম্যাচে লড়ছে দুই ফেভারিট পিএসজি ও বায়ার্ন মিউনিখ, কিছুক্ষণ পর বরুশিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তেরো মাস পিছিয়ে গেল বাংলাদেশ ভারত সাদা বলের সিরিজ। চলতি বছর আগস্টের পরিবর্তে আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে টিম ইন্ডিয়া। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিসিবি ও বিসিসিআই। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, আগস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না ভারত ক্রিকেট দল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে সিরিজটি। আগামী মাসে 2 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল টিম ইন্ডিয়ার, যা ছিল পূর্ব নির্ধারিত। তবে দেশের পট পরিবর্তনের পর থেকেই শঙ্কা ছিল ভারতের বাংলাদেশ সফর নিয়ে। দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিরিজ স্থগিত হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। ভারত সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিসিআই। এবার দুই বোর্ডের সমঝোতায় পরিবর্তন করা হয়েছে সিরিজের সময়সূচি। চলতি বছর আগস্টের পরিবর্তে আগামী বছর সেপ্টেম্বরে সাদা বলে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। এদিকে বিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে কি কারণে সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে তা স্পষ্ট করেনি কেউ। সিরিজের সময় পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকছে ম্যাচের সংখ্যা। 2 ওয়ানডের পাশাপাশি 3টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। এর আগে বাংলাদেশে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিল বিসিসিআই, তাই সরকারের অনুমতির অপেক্ষা ছিল দেশটির ক্রিকেট বোর্ড। যদিও গত সপ্তাহে এ সিরিজ নিয়ে কথা বলেছিলেন খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত যদি আগস্টে না আসতে পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে সিরিজ দুটি আয়োজনের কথা বলেছিলেন তিনি। সবশেষ 2022 সালে বাংলাদেশ সফরে এসেছিল টিম ইন্ডিয়া। 2 টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। লাল বলের সিরিজে 2-0 ব্যবধানে হারলেও ওয়ানডেতে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফইদা খন্দকারের। দেশে ফিরেই সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবেন এই ডিফেন্ডার। এদিকে মাঠ ও মাঠের বাইরে ফুটবলাররা শৃঙ্খলা মানায় ফলাফল এসেছে বলে জানান হেড কোচ পিটার বাটলার। জানার মতো না, এত আনন্দ, যে টার্গেট নিয়ে আসছে সেটা ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়, যেটা আমি সবসময় বলতাম যে সাফের গণ্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহ আমার কথা রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। নেক্সট টার্গেট হচ্ছে এখন যাওয়ার পরে হচ্ছে সাফ আন্ডার-20 আছে, তো আগে ওটা নিয়েই চিন্তা করতেছি। আমি চেয়েছি এই দলটা একসঙ্গে খেলুক, তাই শুরুর একাদশে কোনো পরিবর্তন আনিনি। বড় জয় নিয়ে মাঠ ছেড়েছি, এটা দলকে আরো অনুপ্রাণিত করবে। গত 7-8 দিন এই মেয়েরা অনেক পরিশ্রম করেছে, এই ফলাফলটা তাদের প্রাপ্য ছিল। তারা মাঠের বাইরে এবং ভিতরে শৃঙ্খলাবদ্ধ ছিল, কৌশলগুলো রপ্ত করেছে এবং মাঠে তার প্রতিফলন ঘটিয়েছে এবং পুরো আসরে তারা পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আমরা এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করেছি। এই দলের অনেক পটেনশিয়াল ফুটবলার আছে, তারা অনেক সক্ষম। এরা এশিয়ান পর্যায়েও ভালো করবে আশা করি। দলে অনেক তরুণ ফুটবলার আছে, স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা হয়, এটা খুব ভালো একটা দিক। ইতিহাস করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দলের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার রাতে দেশে পৌঁছানোর পরই বিমানবন্দর থেকে হাতিরঝিলের এমফি থিয়েটারে বাংলার বাঘিনীদের বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বাফুফের। এদিকে কোচ হাফিয়ার ক্যাবরেরাতেই ভরসা রাখতে চায় ফেডারেশন, জানিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল।
এশিয়ান কাপে কোয়ালিফাই করেও বড় উপহার পেতে যাচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে। সাফল্য পাওয়া লাল সবুজ বাহিনী দেশে নেমেই পাবে বিশেষ এক সংবর্ধনা। বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে নিয়ে আসা হবে দলকে, যেখানে তাদের জন্য ব্যবস্থা করা হবে বিশেষ সব আয়োজনের। শুধু এই সংবর্ধনাই নয়, আর্থিক পুরস্কারেরও ব্যবস্থা করা হবে বলে জানান বাফুফের সভাপতি। হাতিরঝিলের পাশে যে অ্যাম্পি থিয়েটারটা থাকবে, সেই অ্যাম্পি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে আসবো। সেখানে যারা যারা তাদের সম্মতি দিতে চান বা নারী দল থেকে কিছু শুনতে চান, সেখানে আপনারা শুনতে পারবেন। যদিও গভীর রাত হবে, বা আমরা মনে করি তাৎক্ষণিক ওদেরকে একটা সমর্থন দেওয়া উচিত। আর তার কিছু ঘন্টা পরে আমাদের কিছু প্লেয়ার আবার ভুটান চলে যাবে, ভুটান লিগে আবার যোগদান দেওয়ার জন্য। তাই উইন্ডোটা খুব শর্ট, কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে চাই না। ওনাদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব, আর অর্থর বাইরেও অনেক পুরস্কার দেওয়া যায়, সেই ব্যবস্থাও আমরা করব। আর যেটা আমি বলেছিলাম, বা সেটা আমাদের প্রক্রিয়াধীন আছেন। নারীদের দলের জন্য আমরা একটা প্রীতি ম্যাচ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ইউথ অ্যাডভাইজার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তুরস্কের সাথে কথা বলে এসেছে যে সম্ভবত আমরা টার্কি মহিলা দলের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে পারি। এদিকে হেড কোচ হাভিয়ার কাবরেরাকে রাখা নিয়ে জটিলতা বাড়লেও এই স্প্যানিয়ার্ডেই আস্থা ফেডারেশনের। হংকং ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ সহ বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সভাপতি দাভিদ আওয়াল। ইতিমধ্যে আমি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমাদের মেম্বারশিপের 2-3 জন মেম্বার আমরা বসেছিলাম। আমরা যা নিজেরা দেখেছি, আমরা যা মাঝে মধ্যে অন্য গণমাধ্যম থেকে শুনেছি, আমরা অন্য ওপিনিয়ন যেগুলো আমরা মনে করি গ্রহণযোগ্য ছিল, সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম। আর আমাদের উদ্দেশ্য হলো আগামী ম্যাচের প্রস্তুতি। আর আমাদের উদ্দেশ্য হলো আগামী 3টা ম্যাচ, যেটা 2টা হোমে খেলবো আর একটা আমরা আওয়েতে খেলবো, এই 3টা ম্যাচকে একসাথে আমাদের দেখতে হবে। আমরা আশাবাদী যে এএফসি কোয়ালিফায়ার্সে আমরা এখনও শক্তিশালী দল। বাফুফে নেক্সট গ্লোবাল স্টার প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারের ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন হলেও তাদের নিয়ে ভিন্ন পরিকল্পনা ফেডারেশনের। ইতোমধ্যেই প্রতিভাবানদের সম্পর্কে ধারণা নিয়ে তাদেরকে পরিকল্পনায় রেখেছে ম্যানেজমেন্ট। এখানে কোনো সিলেকশন প্রসেস আমরা যাইনি, আমরা সকলকে আমাদের পাইপলাইনে অন্তর্ভুক্ত করে দিয়েছি। তার ভিতরে নিশ্চয়ই যাদের হয়তো বয়স বেশি আছে বা ইতিমধ্যে কোনো টপ লিগে খেলে না, তারা হয়তো ন্যাশনাল টিমে এই মুহূর্তে ডাক পাবে না। কিন্তু আমরা আন্ডার-23 টিমের জন্য এবং আন্ডার-19 এবং আন্ডার-17 টিমের জন্য আমি মনে করি যে এখান থেকে পাইপলাইন অনেক প্লেয়ার আছে। ফিউচারে যখন আমরা টিম গঠন করব, তাদেরকে নিশ্চয়ই আমরা ডাকবো। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের শততম টেস্ট জয় কিংবা উপমহাদেশের একমাত্র মাঠ যেখানে পা পড়েছে ক্রিকেট ঈশ্বর স্যার ডন ব্র্যাডম্যানের। লঙ্কানদের অন্যতম পুরনো ভেন্যু পিসারা ওভাল, যেখানে আছে তৎকালীন দাপট দেখানো শ্রীলঙ্কার বিপক্ষে তরুণ মোহাম্মদ আশরাফুলের অপরাজিত 129 রানের ইনিংস। লঙ্কানদের প্রথম টেস্ট খেলার ভেন্যু এখন পড়ে আছে অনেকটা অরক্ষিতভাবে। পিসারা ওভাল নিয়ে শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। পিসারা ভানামুত্ত ওভাল, ক্রিকেট বিশ্বে যে মাঠ পরিচিত পিসারা ওভাল নামে। বাংলাদেশের গৌরবময় এক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে লঙ্কানদের প্রাচীন এই ভেন্যু, যেখানে টাইগাররা তাদের 100তম টেস্টে জয়ের উপাখ্যান লিখেছিল। তার স্মৃতিও জমা আছে এই মাঠে। সাকিব আল হাসান যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অংশ, যার প্রমাণ পিসারা ওভালের এই অনার্স বোর্ড। বাংলাদেশ তাদের ঐতিহাসিক 100তম টেস্ট জয়ের যেই ম্যাচটি খেলেছিল এই ভেন্যুতে, তার অনার্স বোর্ডে সাকিবের সেই 116 রানের ইনিংসটি কিন্তু এখনও জ্বলজ্বল করছে তাদের এই বোর্ডে। শুধু সাকিব নয়, এই মাঠে বাংলাদেশিদের মাঝে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। 2007 সালে সেই ম্যাচ হারলেও তরুণ আশরাফুল দেখিয়েছিলেন তার নৈপুণ্য। সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরির বিপরীতে অ্যাশ খেলেছিলেন অপরাজিত 129 রানের ইনিংস। 1948 সালের 31 মার্চ উপমহাদেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় দিন। স্যার ডন ব্র্যাডম্যান নামেন পিসারা ওভালে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার পথে সিলন তথা বর্তমান শ্রীলঙ্কায় এক ম্যাচ খেলে অস্ট্রেলিয়া, যে ম্যাচের মধ্য দিয়ে এই পিসারা ওভাল হয়ে রইল উপমহাদেশের একমাত্র মাঠ যেখানে খেলেছেন স্যার ডন ব্র্যাডম্যান। সিলন ক্রিকেট দলের বিপক্ষে খেলা সেই ম্যাচে ঘটেছিল মজার এক ঘটনা। বল করার সময় অস্ট্রেলিয়ার বোলাররা ঠিকমতো বল করতে পারছিলেন না। তারা অভিযোগ করেন পিচের দৈর্ঘ্য কম আছে। পরবর্তীতে মেপে দেখা যায় 22 গজের জায়গায় পিচ ছিল 20 গজের, তাই 2 গজ পেছন থেকে বোলিং করেন অজিরা। 1982 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট ম্যাচ হয়েছে 22টি, ওয়ানডে 12 এবং 2টি হয়েছে টি20। শ্রীলঙ্কা তাদের অভিষেক টেস্ট ম্যাচটিও খেলেছে এই ভেন্যুতে।
এই মাঠের স্কোরবোর্ড নিয়ে স্যার ডন ব্র্যাডম্যান বলেছিলেন, এটি পৃথিবীর অন্যতম বিস্তারিত তথ্য দেয়া স্কোরবোর্ড। মাঠের একপাশে এখনো আছে সেই স্কোরবোর্ড, যদিও করা হয়েছে কিছুটা আধুনিকায়ন। এখানে আছে গ্রিন গ্যালারি, আছে লর্ডসের মতো ব্যালকনিতে বসে খেলা দেখার সুযোগ। তামিল ইউনিয়ন ক্লাবের হোম গ্রাউন্ড এখন অনেকটাই অরক্ষিত। টিনের শেডে পড়েছে মরিচিকা, যেন দেখার কেউ নেই। পিসারা ওভাল শুধু শ্রীলঙ্কা নয়, গোটা উপমহাদেশের ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভেন্যু, যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। বাংলাদেশের স্মৃতিবিজড়িত ১০০তম টেস্টের এই মাঠ। আছে মোহাম্মদ আশরাফুলের ১২৯ রানের ইনিংস। বাংলাদেশের স্মৃতি বিজড়িত এই মাঠ এখন অনেকটাই অভিভাবক শূন্য। পিসারা ওভাল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। ক্লাব ওয়ার্ল্ড কাপে আজ ২০২৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনর্মঞ্চায়ন। কোয়ার্টার ফাইনালের বিগ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ড। শাবি আলোনসোর অধীনে এখনও হারের মুখ দেখেনি অল হোয়াইটস। অন্যদিকে চেনা কোচের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী বরুসিয়ার কোচও। কার্ড নিষেধাজ্ঞায় বড় ভাই জুড বেলিংহ্যামের বিপক্ষে খেলা হবে না জোবে বেলিংহ্যামের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ রাত ২টায়। শাবির অধীনে পুরনো রূপে ফিরতে শুরু করেছে রিয়াল। তার কোচিংয়ে এখনও হারের মুখ দেখেনি অল হোয়াইট। এমবাপ্পেকে ছাড়াই লস ব্লাঙ্কোদের এমন ফর্ম আশা দেখাচ্ছে দারুণ কিছুর। শারীরিক অসুস্থতায় গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। রাউন্ড অফ 16-এ ফিরলেও উইনিং কম্বিনেশন ভাঙেননি শাবি। তার জায়গায় একাডেমি গ্রাজুয়েট গঞ্জালো গার্সিয়াকে দিয়েই বাজিমাত। কোয়ার্টার ফাইনালেও ফ্রেঞ্চ তারকার জায়গা নিশ্চিত নয় স্টার্টিং লাইন আপে, যদিও এমবাপ্পেকে নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল বস। আমি গতকাল ওর সঙ্গে কথা বলেছি, ওর মানসিকতা ইতিবাচক, সে তৈরি দলের প্রয়োজনে নিজের সেরাটা দিতে। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে পুনর্মঞ্চায়ন ২০২৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের। ওয়েম্বলির যে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষকে সমীহ করছেন শাবি। প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের। পরের ধাপ কোয়ার্টারে ডর্টমুন্ড। তারা টপ ইউরোপিয়ান সাইড, চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করার অভ্যাস রয়েছে তাদের। সম্প্রতি তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালও খেলেছে। এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, ভিন্ন একটা আবহে প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা ম্যাচ হবে, তবে আমরা তৈরি। শাবি আলোনসোকে খুব ভালো করেই চেনেন নিকো কোভাচ। বুন্দেসলিগায় তার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ খেলার অভিজ্ঞতা ৫ বার। মাত্র ১ হারে সংখ্যার হিসেবে এগিয়ে শাবি, তবে স্প্যানিয়ার্ডের কৌশল বোঝার চেষ্টা করছেন কোভাচ। গত মে মাসে সবশেষ দেখায় লেভারকুজেনকে হারিয়েছিলেন ৪-২ ব্যবধানে। ক্লাব ওয়ার্ল্ড কাপে তাই আত্মবিশ্বাসী বরুসিয়া বস। আমরা জানি রিয়াল নিজেদের কাছে বল রাখতে পছন্দ করে, তারা পসেশন উপভোগ করে। অবশ্যই আমাদেরও বল দখলে রাখতে হবে, তা না হলে এই তাপমাত্রায় কাজটা কঠিন হয়ে যাবে। আমরা আশাবাদী, ছেলেরা তৈরি, ছেলেরা প্রতিপক্ষ সম্পর্কে সবকিছু জানে। এই ম্যাচে কেবল আমাদের হৃদয় দিয়ে খেলতে হবে। শেষ 11 ম্যাচে অপরাজিত ডর্টমুন্ড। আছে গত বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের ক্ষত। রিয়ালের বিপক্ষে তাই প্রতিশোধের খোঁজে জার্মান জায়ান্টরা। তবে এই ম্যাচে দেখা যাচ্ছে না বেলিংহ্যাম ব্রাদার্স দ্বৈরথ। কার্ড নিষেধাজ্ঞায় বড় ভাই জুড বেলিংহ্যামের বিপক্ষে নামতে পারবেন না জোবে বেলিংহ্যাম। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল ডর্টমুন্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। সড়ক দুর্ঘটনায় মারা গেলেও লিভারপুলের সঙ্গে চুক্তি হওয়া পরবর্তী 2 বছরের বেতন বুঝিয়ে দেওয়া হবে ডিয়েগো জোটার পরিবারকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 242 কোটি টাকার বেশি। শনিবার জোটার শেষকৃত্যে অংশ নেন লিভারপুল পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড় সহ ফুটবল অঙ্গনের অনেক পরিচিত মুখ। সব আয়োজন শেষে 2 ভাইকে চিরনিদ্রায় শায়িত করা হয় জন্মভূমি গন্দোমারে। সব ঠিকঠাক থাকলে এই সময়টাতে প্রাক মৌসুম প্রস্তুতি শুরুর কথা ছিল লিভারপুলের, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। কালো গ্লাসে অশ্রুসিক্ত চোখ ঢেকে উপস্থিত হতে হলো সতীর্থের শেষকৃত্যে। গন্ধমারে দল বেঁধে উপস্থিত হয় গোটা লিভারপুল স্কোয়াড। ফুল হাতে শেষ বিদায়, এমন একটা মুহূর্ত হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি রবার্টসন, ফন ডাইকরা।
দুই ভাইয়ের কফিন হাতে দেখা গেছে পরিবার আর সতীর্থদের, যাদের মধ্যে ছিলেন রুবেন নেভেস, জোয়া ক্যান্সেলোরাও। কয়েক ঘন্টা আগেই যারা ম্যাচ খেলেছেন ক্লাব বিশ্বকাপে, তবে সতীর্থদের শেষকৃত্যে ছুটে এসেছেন ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। এ সময় আবেগতাড়িত হয়ে পড়েন তারাও। দিয়েগো জোতাকে বিদায় জানাতে এদিন উপস্থিত হন ফুটবল অঙ্গনের আরও সব পরিচিত নাম। হোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেসরাও ছিলেন। দেখা গেছে পর্তুগাল দলের হেড কোচ রবার্তো মার্তিনেসকে, ছিলেন পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতিও। জোতার সম্মানে তার 3 সন্তান আর স্ত্রীর পাশে দাঁড়িয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। এই ফুটবলারের সঙ্গে চুক্তির বাকি থাকা 2 বছরের বেতন বুঝিয়ে দেয়া হবে পরিবারকে। বার্ষিক প্রায় 7,30,000 পাউন্ডের বেতনে 2027 পর্যন্ত চুক্তি করেছিলেন জোতা। 2 বছরের হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 240 কোটি টাকার মতো অর্থ পাবে তার পরিবার। চার্চের সামনে এদিনও ছিল সাধারণ মানুষের ভিড়। 2 ভাইয়ের মৃত্যু ছুঁয়ে গেছে গোটা ফুটবল বিশ্বকে। এমন অকাল প্রয়াণ আদৌ ভোলা সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। শোকাস্তব্ধ লিভারপুল কিভাবে ঘুরে দাঁড়াবে? শোকাস্তব্ধ পর্তুগালও কিভাবে আবারও মাঠে নামবে? একজন অলরেড হিসেবে জোতার জন্য এতটুকুই বলা যায়, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবল ক্লাব বার্সেলোনাতে যোগ না দিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে সম্পর্ক আরও পাকাপোক্ত করলেন স্প্যানিশ সেন্সেশন নিকো উইলিয়ামস। ক্লাবটির সঙ্গে 2035 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। এদিকে এখনও চূড়ান্ত হয়নি ইন্টার মায়ামিতে লিওনেল মেসির ভবিষ্যৎ, এমনকি তার বার্সেলোনায় ফেরার বিষয়েও হয়নি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। গ্রীষ্মকালীন দলবদল শুরুর পর থেকেই গুঞ্জন অ্যাথলেটিক বিলবাও ছেড়ে ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন নিকো উইলিয়ামস। ক্লাবের দুর্বল অর্থনৈতিক প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে স্প্যানিশ উইঙ্গারকে দলে ফেরানোর সক্ষমতা ব্লকরানার আছে কিনা তা নিয়ে শুরু থেকেই ছিল সংশয়। বিষয়টি পরিষ্কার হতেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নিকো। বিলবাও যে অঙ্কের রিলিজ ক্লজ সেট করেছিল নিকো উইলিয়ামসের জন্য, ঠিক এই মুহূর্তে তা পরিশোধের জন্য প্রস্তুত ছিল না বার্সেলোনা। এই ডিল সম্ভব করতে তাদের বিক্রি করতে হতো তার চাইতেও মূল্যবান কাউকে। যে বিষয়টি নিশ্চিত হয়েই পুরনো সম্পর্ক আরও শক্তপোক্তভাবে স্থাপন করলেন লামিন ইয়ামালের বন্ধু। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে 2035 সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন নিকো উইলিয়ামস। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি 2027 সাল পর্যন্ত হলেও লম্বা সম্পর্কই বেছে নিলেন এই ইয়াংস্টার। একই সঙ্গে ক্লাব বাড়িয়েছে তার রিলিজ ক্লজ। বর্তমানে তা 58 মিলিয়ন ইউরো হলেও তা বৃদ্ধি করা হয়েছে 50% বেশি। আমাকে যখন সিদ্ধান্ত নিতে বলা হলো, আমি আস্থা রাখলাম নিজের ওপর। আমি পুরোপুরি নিশ্চিত হয়েই এই চুক্তি করেছি। আমার কাছে মনে হয়েছে সমর্থকদের জন্য হলেও এখানে থেকে যাওয়া উচিত। আমি তাই করেছি, এটা আমার বাসা। এদিকে নিকো পুরনো ক্লাবে থেকে গেলেও ধোঁয়াশা কাটছে না লিওনেল মেসির ইন্টার মায়ামি ভবিষ্যৎ ঘিরে। মেজর লিগ সকার ক্লাবটির সঙ্গে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের চুক্তি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। ক্লাব এই চুক্তি বাড়াতে চাইলেও এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেননি আর্জেন্টাইন তারকা। বিভিন্ন মহলে গুঞ্জন 2026 বিশ্বকাপের আগে আবারও ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চান তিনি। লিওর ইচ্ছা ফুটবল ক্লাব বার্সেলোনায় এসে ক্যারিয়ারে ইতি টানা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেসির এজেন্ট কিংবা বার্সেলোনার পক্ষ থেকে আসেনি এখনও। এসএম ইকবাল, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। 4টি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন সাবেক ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হকের উদ্যোগে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে গড়ায় এই টুর্নামেন্ট, যেখানে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। আমিনুল হক, আলফাজ আহমেদ, তাবিথ আওয়াল ও রুম্মান বিন ওয়ালি সাব্বিরের নেতৃত্বে অংশ নেয় 4 দল, যেখানে 2টি ম্যাচ খেলার পর ফাইনালে মুখোমুখি হয় আমিনুল হকের লাল দল ও তাবিথ আওয়ালের নীল দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও ড্র হলে সাডেন ডেথে 8-7 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের নীল দল।
বাংলাদেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়াঙ্গন হক অন্যতম একটি মাধ্যম। সে মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে একটি সুষ্ঠু পরিবেশের, একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা একটি ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই। জুলাই আগস্ট অভ্যুত্থানের বাংলাদেশের একটা মানে ঐতিহাসিক একটা অংশ হয়ে দাঁড়াইছে। তারপর থেকে আপনারা দেখতেছেন যে বাংলাদেশ আসলে বদলিয়ে গেছে, বাংলাদেশের মানুষ বদলিয়ে গেছে। তা আজকে এই এক বছর পূর্তিতে আমরা যে গত বছরের শহীদদেরকে স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি, আর যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে আমরা স্মরণ করছি। আগামী বছর এসএ গেমসে হ্যান্ডবলে ভালো ফলাফলের প্রত্যাশা ফেডারেশনের, সে লক্ষ্যে এখন থেকে পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ। এসএ গেমসে যাওয়ার আগে ভারতে মাসব্যাপী ক্যাম্প করবে পুরুষ ও নারী দল। স্থবির হয়ে পড়া হ্যান্ডবলকে নতুন করে সাজানোর পরিকল্পনা ফেডারেশনের। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বেশ কিছু প্রতিযোগিতামূলক টুর্নামেন্টও আয়োজন করেছে তারা। গত মাসেই শেষ হয়েছে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টেই খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণ করেছে নির্বাচক কমিটি। ভালো করা 55 জন খেলোয়াড়কে রাখা হয়েছে জাতীয় দলের প্রাথমিক তালিকায়। সেখান থেকে আসবে চূড়ান্ত স্কোয়াড। গত মাসে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখান থেকে আমরা 55 জন খেলোয়াড় খেলার ভিতরে বাছাই করে ফেলছি। প্রত্যেকটা খেলোয়াড়কে অ্যানালাইসিস করা হয়েছে যে কে কটা বল মিস করছে, কে কটা সেভ করছে, সব ওইটার ভিত্তিতে সিলেকশন কমিটি ওনাদের সাথে বসে আমাদের 55 টিম বাছাই করে ফেলছে। জাতীয় দল নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। মূলত সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না নতুন কমিটি। এসএ গেমসে অংশগ্রহণ করার আগে পুরুষ ও নারী দল নিয়ে ভারতে মাসব্যাপী প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা ফেডারেশনের। ন্যাশনাল টিমের জন্য যারা আমাদের থেকে ভালো, এসএ গেমসের জন্য যেটা কম্পিটিশন সামনে রেখে আমরা এক মাসের জন্য এই টিমটাকে বাইরে পাঠিয়ে দেবো। ছেলেদেরকে পাঠাবো হলো হরিয়ানা, আর মেয়েদেরকে পাঠাবো হলো হিমাচল। এসএ গেমসের গত আসরে কোনো পদক আনতে পারেনি পুরুষ দল, তবে মেয়েরা জিতেছিল ব্রোঞ্জ। তাই এবার ফলাফলে এক ধাপ এগিয়ে থাকার প্রত্যাশা হ্যান্ডবল ফেডারেশনের। আমাদের এইবারের টার্গেট গতবার রেজাল্ট থেকে আমরা এক ধাপ আগাবো। ছেলেদের 4th, আমি এবার ব্রোঞ্জের আশা, মানে ব্রোঞ্জ আমাকে পেতে হবেই, টিমগুলি টাফ। আর মেয়েদের আমি ব্রোঞ্জ, আমি এবার রৌপ্য নিব। এদিকে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের হ্যান্ডবল স্টেডিয়ামের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ফেডারেশন। ইনজোর্ড হয় তাহলে আমরা এখান থেকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 10 বছর পর আবারও শুরু হয়েছে সেরা সাঁতারুর খোঁজ। দেশের 58 জেলার পর সবশেষ চাঁদপুর সহ 6 জেলায় শিশুদের নিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এখন শেষ পর্যায়ে। দুই ক্যাটাগরিতে 9 থেকে 11 এবং 12 থেকে 15 বছরের ছেলেমেয়েরা অংশ নিচ্ছে সাঁতার প্রতিযোগিতায়। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের পাশের লেক চলছে সেরা সাঁতারুর বাছাই প্রক্রিয়া, যার জন্যই ক্ষুদে সাঁতারুদের এই ভিড়। 2 ক্যাটাগরিতে বাছাই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে 9 থেকে 15 বছর বয়সী সাঁতারুরা। প্রাথমিক ধাপ পার করা সাঁতারুদের সুযোগ থাকবে পরবর্তীতে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়ার। দীর্ঘদিন পর এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি চাঁদপুরের ক্ষুদে সাঁতারুরা। লক্ষ্য একটাই, বাছাই পর্ব উতরে জাতীয় পর্যায়ে অবদান রাখা। আমাদের স্কুলে আসা নাই, সাঁতার হবে। আমার একটা বন্ধু কয় তুই কি যাবি, আমি কি হাই চল আমরাও যাব। আজকে যে ট্যালেন্ট হান্ট বাছাই হয়েছে, সো ওইটা আমরা ইনশাআল্লাহ ওইটার মধ্যে আমি চান্স পেতে চাই এবং দেশকে ভালো কিছু দিতে চাই। বাংলাদেশের টায়ার দিয়ে বড় পর্যায়ে যাওয়ার জন্য, বাংলাদেশের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা যেন থাকে। বাংলাদেশের হয়ে খেলতে চাই, বাংলাদেশের উপরের কি ন্যাশনালের যাওয়ার ইচ্ছা আছে। আমরা সাঁতার কিছু মানে উন্নত মানের কিছু করতে চাই, যেন আমাদের বাংলাদেশ আরো উন্নত হয় সাঁতার প্রতিযোগিতায়। আমাদেরকে হেল্প করে, যা আমাদের সুযোগ সুবিধা করে দেয়, তাহলে আমরা ভবিষ্যতে অনেক ভালো করতে পারব। দীর্ঘদিন পর হলেও চাঁদপুরে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। অন্যদিকে জাতীয় পর্যায়ে মানসম্মত সাঁতারও নেই, তাই ঝিমিয়ে পড়া সাঁতারের ঐতিহ্য ফিরিয়ে নিতে এমন আয়োজন, জানালেন আয়োজকরা। আমরা প্রতিভাবান সাঁতারু চাচ্ছি এবং তাদেরকে যোগ্য সাঁতারু করে তোলার জন্য যা কিছু করা দরকার সেটা বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং আমাদের সভাপতি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান
ওনার আন্তরিক চেষ্টায় আমরা তাদেরকে তৈরি করব। সেরা সাঁতারুর খোঁজে চাঁদপুরে এই বাছাই পর্বে অংশ নেয় 2 শতাধিক শিশু। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এতে সহযোগিতা করেছে বাংলাদেশ নৌবাহিনী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।